প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কোয়ান্টামে ইতিমধ্যে হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা প্রতি সপ্তাহে হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা নিচ্ছি এবং এই পরীক্ষাগুলোতে তোমাদের উপস্থিতি আসলে অনেক বেশি উপস্থিতি আমাদের জন্য অনেক বেশি আশাব্যঞ্জক যে তোমরা স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছো। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি তোমাদের যে পরীক্ষার যে প্রস্তুতি এবং হচ্ছে তোমরা যে পরীক্ষায় যেভাবে লিখছো তোমাদের কনসেপ্টগুলো অনেকটা ক্লিয়ার, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় হচ্ছে তোমাদের কিছু ভুল হয়ে যাচ্ছে এবং না জেনেই তোমরা কিছু ভুল করতেছো। তো এই ভুলগুলো যেন আর না হয় সেজন্যই হচ্ছে আজকের এই ভিডিও ক্লাসটা। আমরা দেখাবো হচ্ছে গত সপ্তাহে আমরা যে রসায়নের উপর যে পরীক্ষাটা নিয়েছিলাম সেই পরীক্ষায় সলভটা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমরা যদি দেখি আমাদের পরীক্ষায় হচ্ছে 2টা সৃজনশীল প্রশ্ন ছিল এবং হচ্ছে 10টা এমসিকিউ প্রশ্ন ছিল, টোটাল 30 মার্কের পরীক্ষাটা ছিল। তা আমরা একটু সলভের দিকে যদি যাই, প্রথম যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে এখানে একটা উদ্দীপক আছে। তো উদ্দীপকের যে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তাপমাত্রার বিপরীতে দ্রাব্যতা দেওয়া আছে এবং দুইটা পাত্র দেওয়া আছে। একটা পাত্রে 120 গ্রামের একটা দ্রবণ আছে এবং পরবর্তীতে সেটা শীতল করা হলো। আমরা দেখতে পাচ্ছি শীতল করার ফলে এখানে কিছুটা অদক্ষেপ পড়ছে। তো এই উদ্দীপকের আলোকে আমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল, দ্রাব্যতার গুণফল কি, দ্রাব্যতা এবং ঘনমাত্রার মধ্যে সম্পর্ক এবং পার্থক্য, সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম যে উদ্দীপকটা আছে সেই দ্রবণটাকে যদি আমরা শীতল করে 80 ডিগ্রি থেকে যদি 50-এ নামায় আনি তাহলে কি পরিমাণ অদক্ষেপ পড়বে, এবং দ্বিতীয় উদ্দীপক অনুসারে এই অদক্ষেপের পরিমাণ যদি তাকে হচ্ছে 8 গ্রাম, তাহলে এ পাত্রে দ্রাব্যতাটা কতটুকু ছিল। এই দেখো আমাদের যে প্রথম কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা ছিল দ্রাব্যতার গুণফলের সংজ্ঞা কি। তো এটা লিখতে গিয়ে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা তোমরা হচ্ছে এটা কোনো না কোনো জায়গায় ভুল করো, অর্থাৎ পারফেক্টলি কিন্তু এই সংজ্ঞাটা কেউ লিখতে পারো না। এই সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, খেয়াল করো যে হচ্ছে এই সংজ্ঞাটাতে তোমরা খেয়াল করবা এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেখানে হচ্ছে আসলে আমাদের ভুল হতে পারে। তো ফার্স্টে যদি দেখি যে এখানে হচ্ছে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয়, এটা না লিখলেও চলো, তবে এটা লেখাটা খুব ভালো। সম্পৃক্ত দ্রবণ এবং হচ্ছে আয়ন মোলার ঘনমাত্রাটার এককটা হবে কি, মোলারিটিতে হইতে হবে, মোলার ঘনমাত্রা। ঘাতসহ, দেখো ঘাতসহ গুণফলকে ওই যোগে দ্রাব্যতার গুণফল বলে। তো খেয়াল করো এই সংজ্ঞাটা কিন্তু পারফেক্টলি লিখতে হবে। কেউ না আমরা দেখতেছি কেউ সম্পৃক্ত কথাটা বাদ দিচ্ছে, সম্পৃক্ত না থাকলে কিন্তু এটা কখনো দ্রাব্যতার গুণফল হবে না। এবং অনেকে হচ্ছে এই নির্দিষ্ট তাপমাত্রাটা বাদ দিচ্ছ, অনেকে হচ্ছে মোলার ঘনমাত্রার কথাটা লিখতে ভুলে যাচ্ছ। সো আমাদেরকে অবশ্যই পারফেক্টলি সংজ্ঞাটা লিখতে হবে। তো আমরা যদি দেখি দ্রাব্যতার গুণফল হবে কি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান আয়ন সমূহের মোলার ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে আমরা বলতেছি কি দ্রাব্যতার গুণফল। ওকে, এরপর থেকে আর ভুল হবে না আশা করি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে কি দ্রাব্যতা এবং ঘনমাত্রার মধ্যে পার্থক্য এবং সম্পর্কটা লিখো। তো আমরা জানি দেখো যে দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। তো এটার মূল সম্পর্কটা হচ্ছে কি দুইজনেই কিন্তু কি একটা দ্রব কতটুকু আছে সেটা প্রকাশ করতেছে। তো আমরা একটু খেয়াল করলে দেখবো যে উভয়ে কি প্রকাশ করে, দেখো দ্রবের পরিমাণ প্রকাশ করে, উভয় প্রকাশ করতেছে কি দ্রবের পরিমাণ। এবং আমরা যদি দেখো যে উভয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এককটা কি সেম। একক দেখো তোমরা খেয়াল করো যে হচ্ছে মূল পার লিটার হইতে পারে, এটা গ্রাম পার লিটার হইতে পারে, বা অন্য যে কোনো একক হইতে পারে। তো দ্রাব্যতা এবং ঘনমাত্রা বিভিন্ন এককে প্রকাশ করা যায় এবং দুইটাই হচ্ছে কি প্রকাশ করতেছে, আমাদের দ্রবের পরিমাণটা প্রকাশ করে। এখন তাদের মধ্যে পার্থক্য কি? তো পার্থক্য আছে, কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো দুইটা পার্থক্য হচ্ছে আমরা যদি মেইনলি দেখি, ফার্স্ট হচ্ছে দ্রাব্যতা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা হবে না। আর ঘনমাত্রা হচ্ছে দেখো যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে, যে কোনো দ্রবণের ক্ষেত্রে হচ্ছে ঘনমাত্রা টার্মটা হতে পারে। এরপর দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা জানি যে হচ্ছে দ্রাব্যতা বাড়তেও পারে কমতেও পারে, কিছু ক্ষেত্রে বাড়ে কিছু ক্ষেত্রে কমে। আর তাপমাত্রা বৃদ্ধি করলে হচ্ছে ঘনমাত্রা কমবে, কারণ হচ্ছে টোটাল দ্রবণের আয়তনটা বেড়ে যায়, এই জন্য হচ্ছে ঘনমাত্রাটা কমে। তাহলে আমরা সম্পর্ক হিসেবে দেখতে পাচ্ছি হচ্ছে উভয়ই হচ্ছে দ্রবের পরিমাণ নির্দেশ করতেছে, উভয়ের বিভিন্ন একক আছে। পার্থক্য হচ্ছে কি একটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, ঘনমাত্রা হচ্ছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আর আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা এটা বাড়তেও পারে, কমতেও পারে আবার। কিন্তু ঘনমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাধারণত ঘনমাত্রাটা কি কমবে। ওকে, দেখা যাচ্ছে, দেখো আমরা একটু দেখি যে একটু খেয়াল করো যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমাদের দ্রাব্যতা ছিল 120, আর 50-তে আমার দ্রাব্যতা হচ্ছে 90। তো 90, তো এটা এই যখন 80 থেকে যখন আমি হচ্ছে 50-তে আনতেছি, কি পরিমাণ পদক্ষেপ পড়ে, যেহেতু দ্রাব্যতা কমে যাচ্ছে সেহেতু এখানে একটা পদক্ষেপ তৈরি হবে। তো আমরা যদি দেখি এটা কিভাবে করা যায়, তো আমরা এই ধরনের আমরা আগে একটু লিখে নিই। 80 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে কত, আমরা বললাম 120, এবং 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা আমরা বলছি 90। এখন দেখো, সো এই কতটুকু পদক্ষেপ করবে, এটা শর্টকাটে করা যায়, 2-3 লাইনেও করা যায়, তোমাদেরকে ক্লাসে আমরা দেখিয়েছি। কিন্তু মনে রাখবা যখন হচ্ছে এটা আমাদের বোর্ড পরীক্ষায় আমরা করব, সেক্ষেত্রে হচ্ছে মূল নিয়মটা আমরা অনুসরণ করার চেষ্টা করব। তো এই ধরনের অঙ্কে আমাদের একটা নিয়ম হচ্ছে যে উভয় তাপমাত্রায় দ্রবের ভর বের করতে হবে। অর্থাৎ আমাকে 80 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রব এবং হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রব আছে সেটা দেখতে হবে। আমরা যদি কোয়েশ্চেনে আরেকটু জিনিস দেখি, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে হচ্ছে টোটাল যে দ্রবণটা, এই যে দ্রবণ, এই দ্রবণ হচ্ছে কতটুকু, 120 গ্রাম দ্রবণ আছে, টোটাল 120 গ্রাম দ্রবণ আছে। তো আমরা দেখো আমাদের এখন কি করতে হবে, 80 ডিগ্রি সেলসিয়াসে দ্রব এবং হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রব, এই দুটো জিনিস বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি, ধরি 80 ডিগ্রি সেলসিয়াসে দ্রব হচ্ছে কত, x, তাহলে দ্রাবক কত, দ্রাবক হচ্ছে 120 মাইনাস x গ্রাম। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি S ইকুয়াল, আমরা জানি দ্রবের ভর ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে S হচ্ছে 120 দ্রাব্যতা, দ্রাবকের ভর হচ্ছে কত, 120 মাইনাস x, আর দ্রবের ভর হচ্ছে x ইন্টু 100। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, খেয়াল করো, 100x সমান 12, 144 00 মাইনাস 120x আমরা পাচ্ছি। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি, 220x সমান আমরা পাচ্ছি 14400, বা আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল 14400 ডিভাইডেড বাই 220 সমান, আমরা যদি এটা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 14400 ডিভাইডেড বাই 220, আমরা এখানে 65.45 গ্রাম। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, তোমরা জানো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের আরেকটা টেকনিক অনুসরণ করতে হয়, সেটা হচ্ছে কি, উভয় ক্ষেত্রে দ্রাবক সমান হবে। অর্থাৎ আমি খেয়াল করি, ধরো এটা হচ্ছে একটা দ্রবণ, এটা 80 ডিগ্রি সেলসিয়াসে আমরা বলছি, এটাকে আমরা যখন 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি, যেখানে দ্রাব্যতা ছিল 120 আর এখানে দ্রাব্যতা হচ্ছে 90। তো যেখানে হচ্ছে কিছু প্রেসিপিটেট পড়বে, তো আমরা দেখো এই দ্রবণকে যখন এখানে নিয়ে যাব তখন কিন্তু এখানে যে দ্রাবকটা ছিল এখানেও দ্রাবক সেম। সো এই ধরনের অঙ্কে তোমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম পাত্রে প্রথমে যে দ্রবটা বের করার পর দ্রাবকটা বের করে ফেলতে হবে। তাহলে দেখো আমার এখানে দ্রাবক কতটুকু আছে, দ্রাবক আছে হচ্ছে 120 মাইনাস এই যে 65.45 গ্রাম। তাহলে আমরা বিয়োগ করলে কত পাচ্ছি, মাইনাস 120, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 55.45, 54.54 সরি গ্রাম। তো এটা হচ্ছে আমাদের কি দ্রাবক। আচ্ছা, এখন যদি আমরা দেখি, একটু খেয়াল করো যে হচ্ছে আমরা যদি দেখি যে হচ্ছে আমরা 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রবটাকে ধরতেছি, 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রব হচ্ছে y গ্রাম। তাহলে y গ্রাম হলে আমরা জানি দ্রাব্যতা S ইকুয়াল হবে কি, দ্রবের ভর অর্থাৎ y ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রাবক, এই যে দ্রাবকটা আমরা যেটা আগে পেয়েছি সেটা হচ্ছে 54.45
54. সো এখানে দ্রাব্যতা হচ্ছে কত দেখো 90 y ইন্টু 100 54.54. সো y সমান আমরা দেখতে পাচ্ছি 90 ইন্টু 54.54 ডিভাইডেড বাই 100. তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি আমরা দেখতে পাচ্ছি 55.54 ইন্টু 90 ডিভাইডেড বাই 100. ওকে 49.086 49.086. অর্থাৎ দেখো 80 ডিগ্রি সেলসিয়াসে আমার দ্রব থাকতে পারে, দেখো 80 ডিগ্রি সেলসিয়াসে আমার দ্রব থাকতে পারে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াসে দ্রব থাকতে পারে হচ্ছে আমার 65.45, আর তোমার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে হচ্ছে 49.086. অবশিষ্ট যে দ্রবটা থাকবে সেটা এখানে অদক্ষেপ আকারে পড়বে। সো আমরা যদি অদক্ষেপ বের করি, সুতরাং অদক্ষেপ সমান অদক্ষেপ কতটুকু পড়বে দেখো 65.45 মাইনাস 49.086. তো আমরা যদি এটা বিয়োগ করি পাচ্ছি মাইনাস 65.45. সো আমরা পাচ্ছি 16.364 16.364 গ্রাম অদক্ষেপ পড়বে। তাহলে এই ধরনের ম্যাথে আমরা দুইটা টেকনিক ইউজ করলাম। একটা টেকনিক হচ্ছে কি উভয় তাপমাত্রায় দ্রব বের করতে হবে, সেকেন্ড হচ্ছে উভয় ক্ষেত্রে দ্রাবক সমান। এটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে এই ধরনের ম্যাথগুলো করা যাবে। এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার শর্টকাটে যদি করতে যাও তুমি কিন্তু 2-3 লাইনেও করতে পারো। এটা আমরা এমসিকিউতে প্র্যাকটিস করব, কিন্তু রিটার্নের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব সেটা। ওকে, আচ্ছা এবার আসি আমরা একটু পরেরটাতে যাই। তো পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে পরেরটাতে আমরা যদি প্রশ্নের মধ্যে যাই, একটু খেয়াল করো তোমরা যে এখানে দেখো দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা হচ্ছে কত দেওয়া আছে 35। আবার বলা হচ্ছে দেখো এই যে অদক্ষেপ, এখানে অদক্ষেপ হচ্ছে কত তোমার হচ্ছে 8 গ্রাম অদক্ষেপ পড়বে। তা আমি যদি ধরি যে এখানে দ্রব আছে, ধরো দ্রব ধরতেছি হচ্ছে x গ্রাম, তাহলে এখানে দ্রব কতটুকু থাকবে? দ্রব থাকবে x মাইনাস 8, কারণ হচ্ছে কি বাকিটা কি পড়ে গেছে? অদক্ষেপ পড়ে গেছে। খেয়াল করো বাকিটা অদক্ষেপ পড়ে গেছে। এই যে x মাইনাস 8 হচ্ছে দ্রবীভূত থাকবে আর 8 গ্রাম হচ্ছে অদক্ষেপ পড়ে গেছে। তো এখানে দ্রাবক কতটুকু খেয়াল করো, দ্রাবক হচ্ছে, আচ্ছা এই কালারটা মনে হয় এখানে দেখা যাবে না, একটু খেয়াল করো দ্রাবক হচ্ছে কত, টোটাল যদি 120 গ্রাম থাকে তাহলে 120 মাইনাস x, তাহলে এখানেও দ্রাবক কত খেয়াল করো। তোমরা অঙ্ক করার সময় এই জায়গাটাতে ভুল করছো সবাই, এখানেও দ্রাবক থাকবে কত 120 মাইনাস x। অনেকে কিন্তু এটা করো নাই, অনেকে কি করছে 120 মাইনাস x মাইনাস 8 করে দিছো, এর ফলে অঙ্কটা ভুল হয়ে গেছে। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কি এই ধরনের ম্যাথে উভয় ক্ষেত্রে দ্রাবক সমান, এই পাত্রে যতটুকু দ্রাবক আছে এখানেও দ্রাবক সেম থাকবে, তাহলে এখানে দ্রাবক হবে কত 120, আর এই xটা হচ্ছে আমরা কি বললাম এ পাত্রে দ্রব, এ পাত্রে দ্রব। তাহলে এটা একটু সলভ করি আমরা। দেখো তাহলে আমরা ধরতেছি, দেখো ধরি এ পাত্রে, খেয়াল করো এ পাত্রে দ্রব, এ পাত্রে দ্রব হচ্ছে x, সুতরাং বি পাত্রে দ্রব x মাইনাস 8, কারণ 8 গ্রাম হচ্ছে কি পড়লো অদক্ষেপ পড়লো গ্রাম। এখন দেখো দ্রাবক সমান উভয় পাত্রে দ্রাবক সমান 120 মাইনাস x, আর দ্রাব্যতা তো দেওয়াই আছে, দ্রাব্যতা দেওয়া ছিল, তোমরা দেখো দ্রাব্যতা ছিল 35। তাহলে আমরা যদি এখন এটা করি খেয়াল করো, দ্রাব্যতা এস ইকুয়াল আমরা জানি কি দ্রবের ভর ইন্টু 100 ডিভাইডেড বাই কি দ্রাবকের ভর, এখন খেয়াল করো তাহলে কি পাচ্ছি আমরা 35, আর দ্রবের ভর কত দেখো x মাইনাস 8 ইন্টু কত 100, আর দ্রাবকের ভর হচ্ছে কত 120 মাইনাস x। সো এখন আমরা একটু ক্যালকুলেশন করি, 35 দেখো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 100x মাইনাস 800 সমান 120 মাইনাস x। আচ্ছা আমরা যদি এটা এখন আর গুণ করি, 100x মাইনাস 800 সমান এখানে কত, এটা গুণ করলে কত পাচ্ছি 35,
35 ইন্টু 120, তাহলে তোমরা 4200 পাচ্ছ। 4200, 4200 মাইনাস 35 এক্স, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 135 এক্স সমান, ওটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে 4200 আর 800 5000। সো এক্স ইকুয়াল আমরা পাচ্ছি, দেখো 5000কে যদি আমরা ভাগ করি, 5000 ভাগ 135 অর্থাৎ 37 গ্রাম, আমরা পাচ্ছি কত? 37 গ্রাম। তাহলে খেয়াল করো, অর্থাৎ আমাদের এ পাত্রে দ্রব আছে 37 গ্রাম। তাহলে দ্রাবক কতটুকু আছে? তাহলে সুতরাং আমরা যদি দ্রব যদি 37 গ্রাম হয়, দ্রাবক হবে কত? বিয়োগ করো, 120 থেকে 37 বিয়োগ করো গ্রাম, তাহলে আমরা পাচ্ছি দেখো 120 থেকে 83 গ্রাম, 83 গ্রাম। তাহলে এবার যদি আমরা দেখো দ্রাব্যতাটা বের করি, দ্রাব্যতা সমান কি হবে বলো? দ্রবের ভর হচ্ছে কত? 37 ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর কত? 83। তাহলে ভাগ করো যে 3700 ডিভাইডেড বাই 83, 3700 ভাগ 83, তাহলে তোমরা পাবা হচ্ছে 44.58, এটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে দেখো এই অঙ্কের মধ্যে একটু রিভার্স, যে কতটুকু পদক্ষেপ পড়বে সেটা আগে বলে দিছে। তাহলে দেখো দুই পাত্রে দ্রবের পার্থক্য হবে 8, একটাতে যদি x হয় আরেকটাতে হবে x - 8। খেয়াল করো, দ্রাবক কিন্তু দুইটাতে সমান। আমরা যে কনসেপ্টটা আগেই বললাম, আগের ম্যাথে আর এই ম্যাথে, খেয়াল করো উভয় তাপমাত্রায় দ্রবও সেম থাকবে। তাহলে এখানে আমাদের এ পাত্রের দ্রাব্যতা হবে কত? 44। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমাদের পরের যে কোয়েশ্চেনটা ছিল, সেই পরের কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো দ্বিতীয় কোয়েশ্চেনটা, একটা পাত্র দেওয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। সেখানে খেয়াল করো ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে গ্রাম পার লিটারে, আর একটা পাত্র দেওয়া আছে দেখো AgCl এর সম্পৃক্ত দ্রবণ, এবং তারও দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। দেখো দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। তো এখানে আমাদের জ্ঞানমূলকে ছিল A2B3 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতার গুণফল কত, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত বলতে কি বুঝো? কমন কোয়েশ্চেন। বি পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এত বলতে গ্রাম পার লিটার এককে কত, এ পাত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল কত। তো খুবই সহজ কোয়েশ্চেন, কিন্তু কিছু কিছু জায়গায় তোমাদের আসলে ভুল হয়ে গেছে। এখন আমরা একটু খেয়াল করি, প্রথমটা খেয়াল করো, A2B3 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতার গুণফল নির্ণয়ের সমীকরণ লিখো। এটা কম বেশি তোমরা পারছো, আনসারটা পারছো, কিন্তু কিভাবে বের করছো, আয়নিত করছো, সেটা কিন্তু ম্যাক্সিমামে ভুল হয়েছে। আমরা অনেকে এটা পারি না। খেয়াল করো, একটা A2B3 আয়নিত করলে কি হবে? দেখো একটার যোজনে আরেকটার সাথে বসে, যে এরটা বসছে বি এর সাথে, বি এরটা বসছে এর সাথে, তাহলে এর চার্জ কি হবে এখানে? 3+, আর বি এর চার্জ কি হবে? 2-। এই জিনিসটা ম্যাক্সিমামই তোমরা ভুল করছো। তাহলে এ কয়টা আছে? 2টা, আর বি কয়টা আছে? 3টা। সো এই আয়নীকরণটা ম্যাক্সিমামের তোমাদের ভুল হয়ে গেছে, কেন জানি না। তো এখন দেখো, আমরা যদি এটা দ্রাব্যতা যদি S হয়, এটা হবে কত? 2S, আর এটা হবে কত? 3S। তো তোমরা জানো যেটা ক্যাশ, এটা আবার সবাই পারছো, কিভাবে বের করে এটা পারছো সবাই। A3+ হোল স্কয়ার B2 - কিউব, তাহলে 2S স্কয়ার ইন্টু 3S কিউব, দেখো 108 S⁵, এটা সবাই মোটামুটি পারছো। আচ্ছা, এবার আসো হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 2.5 × 10⁻৯ m³ বলতে কি বোঝায়? তাহলে দেখো এটা কিন্তু কেউ কেউ পারছো, আবার কেউ কেউ পারো নাই। এটা বলতে কি বোঝায়, দেখো আমরা যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে দেখো এটার মতো আয়নিত করি, কি পাবো? দেখো Mg কি 2+, আর কি 2OH-, খেয়াল করো। তাহলে এটা যদি KSP মানে কি, আমরা সংজ্ঞার মধ্যে বলছিলাম, দেখো আয়নের মোলার ঘনমাত্রার ঘাত সহ গুণফল। তাহলে দেখো ম্যাগনেসিয়াম 2+ এবং OH-, এই দুটার গুণফলটাই হচ্ছে কি দ্রাব্যতার গুণফল। এখন বলা হচ্ছে এটার মান হচ্ছে তাহলে 2.5 × 10⁻৯ কি মিটার কিউব। এখন দেখো সংজ্ঞা লিখতে গেলে হচ্ছে তোমার হচ্ছে বলতে কি বুঝে, এটা লিখতে গেলে সংজ্ঞার মধ্যে জানতে হবে। তাহলে কি আমরা বলতে পারি, যে নির্দিষ্ট তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণে
Mg2+ এবং OH মাইনাস স্কোয়ার এর ঘনমাত্রার গুণফল হবে কত? এই 2.5 × 10⁻৯। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা উল্লেখ করবা, সম্পৃক্ত দ্রবণ কথাটা উল্লেখ করবে, এবং এই যে গুণফলটা Mg2+ এবং OH মাইনাসের যে বর্গ, এই গুণফলটা হচ্ছে কত? 2.5 × 10⁻৯ m3। কিন্তু তোমাদের ম্যাক্সিমামেরই দেখা গেছে, কেউ কেউ লিখছো, আবার ম্যাক্সিমামই দেখা গেছে হচ্ছে কি কোনো না কোনো জায়গায় মিস দিয়ে দিছো, তাহলে এই সংখ্যাটা তখন কমপ্লিট হবে না। তো আশা করি এরপর থেকে আর ভুল হবে না তোমাদের। আচ্ছা, এবার দেখো পরের ম্যাথটাতে যাই। এটা একদম সহজ ম্যাথ ছিল। দেখো বি পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কতটা নিচে নেমে গেছে। এটা একদম সহজ, কিন্তু এটা তো কেউ কেউ কিছু কিছু জায়গায় ভুল করে ফেলছো। দেখো এই যাদের এই ভুলটা হয়েছে তারা আশা করি লাইফে আর কখনো ভুল হবে না। এখন দেখো AgClটা কিভাবে লিখতেছি আমরা। AgCl তো আইনিত করো, একদম সহজ ম্যাথ এটা, আমার মনে হয় প্রায় সবাই পারছো। তাহলে এটা যদি S হয় এটাও S, তাহলে আমরা জানি Ksp সমান কি? আয়নের ঘনমাত্রার গুণফল। তো এটা S হলে ইন্টু S সমান কি? S²। তো আমার তো দরকার কি? আমার S দরকার, তাহলে √ Ksp সমান √ তো আমরা যদি দেখো এটার, দেখো এখানে কত দেওয়া আছে? 1.7 × 10⁻10। তাহলে দেখো 1.7 × 10⁻10, তো রুট করো। রুট করলে আমরা কি পাচ্ছি দেখো, যদি এটা রুট করলে আমি বলতে পারবো, তাও ক্যালকুলেটর দিয়ে করি। 1.7 × 10, তাহলে আমরা পাচ্ছি 1.304 × 10⁻5। 1.304 × 10⁻5। খেয়াল করো, এটা পাবো হচ্ছে কি মোলারিটিতে, মোল পার লিটার। এটা মাথায় রাখবো সবাই, মোল পার লিটারে পাবো, কারণ আমরা সংজ্ঞার মধ্যে বলছি যে দ্রাব্যতার গুণফল নির্ণয়ের সময় দ্রাব্যতাটাকে মোল পার লিটার এককে নিতে হয়, তাহলে এই এককটা হবে মোল পার লিটার। তো এখানে অনেকে ভুল করে লিখছো m², একক কিন্তু m² হবে না, এটা মোল পার লিটার হবে। এখন দেখো আমরা চাইছি কিসে, দেখো গ্রাম পার লিটারে। এখন অনেকে কি করছো, মূলকে গ্রামে নিতে গিয়ে ভাগ করে ফেলছো। মূলকে গ্রামে নিতে গেলে n ইকুয়াল কি দেখো W/m, তাহলে W সমান n × কি m। তাহলে মূলকে যদি গ্রামে নিতে হয় আণবিক ভর দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের এটা কি হবে দেখো 1.304 10⁻5 × 143.5। তাহলে এটা একক হয়ে গেছে কি গ্রাম পার লিটার। অনেকেই এককগুলো লিখো না, অঙ্কের সৌন্দর্য হচ্ছে একক লেখা, অঙ্কের সৌন্দর্য একক লেখা। একক যদি না লেখো তাহলে অঙ্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এখন দেখো গুণ করলে কি কত পাচ্ছি আমরা, ইন্টু 143.5, 1.87 × 10⁻3, 1.87 × 10⁻3 গ্রাম পার লিটার। তো এই অঙ্ক যাদের ভুল হয়েছে আশা করি এরপর থেকে আর কখনো ভুল হবে না। মূলকে গ্রামে নিতে হলে কি করতে হবে? গুণ করতে হবে, ভাগ করতে হবে না, গুণ করতে হবে। ওকে, আচ্ছা এখন দেখো আরেকটা আছে হচ্ছে কি, দেখো এক পাত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল কত। তো দেখো আমাকে একটা ক্লু দেওয়া আছে, প্রশ্ন খেয়াল করো যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 2.1 × 10⁻2 গ্রাম পার লিটার। তাহলে খেয়াল করো, আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আয়নিত করি কি পাচ্ছি? Al3+ 3Cl-, তাহলে এটা S হলো, এটা কি 3S। এটা সবাই মোটামুটি করছো, কিন্তু অনেকে কি করলো দেখো, যে ক্লোরাইডের ঘনমাত্রা যে Cl-, তাহলে Cl- কত? 3S। তাহলে প্রশ্ন মতে এটা 3S এর মান হবে। অনেকে S এর মান দিছো, যারা S দিছো তারা ভুল, অনেকে S দিছো, এটা হবে কি 3S। তাহলে 3S এর মানটা হচ্ছে কত? 2.1 × 10⁻2, 2.1 × 10⁻2। আবার এখানে অনেকে একক লিখো না, এটা লিখতে হবে গ্রাম পার লিটার। সংজ্ঞাটা খেয়াল করো, দ্রাব্যতার গুণফল বের করতে গেলে মোল পার লিটার সব সময়, গ্রাম পার লিটার হবে না। অনেকে কি করছো দেখো, এখানে 3 দাও নাই, আবার অনেকে কি করছো এই গ্রাম পার লিটার রেখে দিছে, এটাকে মোল পার লিটার নাও নাই, সবগুলো ভুল। আবার অনেকে কি করছো, যে ক্লোরাইডের যে ভর দ্বারা ভাগ না করে কি করছো, পুরো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভর দ্বারা ভাগ করছো। আবার একজনে কি করছে, শুধু অ্যালুমিনিয়ামের ভর দ্বারা ভাগ করে দিচ্ছে। দেখো কত ধরনের ভুল হইতে পারে, যে কেউ 3S লিখতেছে না, কেউ একক চেঞ্জ করতেছে না, কেউ হচ্ছে আণবিক ভর সঠিকভাবে লিখতেছে না। তা প্রত্যেকটা জায়গায় তোমাদের ভুল হইতে পারে, ওই জায়গাগুলো একটু খেয়াল করবে সবাই। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 3S সমান
2.1 ইন্টু 10^2 ক্লোরাইডের বর্গ 35.5, তাহলে এটা এবার হয়ে যাবে কি মোল পার লিটার। তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারি 35.5 ইন্টু 3, 2.1 ইন্টু 10^2, এটা কি মোল পার লিটার বা মোলার। এবার আমরা একটু ভাগটা করি, আমরা ভাগ করলে পাচ্ছি দেখো 2.1 10^2 ভাগ 3 ভাগ 35.5, ওকে আমরা পাচ্ছি 1.97 ইন্টু 10^4, 1.97 ইন্টু 10^4 মোলার। ওকে এবার দেখো, এবার আমাদের কেএসপি বের করতে হবে। তো কেএসপি সমান দেখো, কেএসপি তো জানো সবাই, আয়নের ঘনমাত্রার ঘাত সহ গুণফল। কেউ আবার 3টার ভিতরে দিস না, 3 পাওয়ারে যাবে, অনেকে কিন্তু 3 ভিতরে দিয়ে দিচ্ছ। তাহলে এটা আর এটা 3s হয় কিউব, তাহলে 27 s⁴, তাহলে 27 s এর মানটা বসাই দাও 1.97 ইন্টু 10^4 এবার আমরা এটাকে ইয়া করি, তাহলে যে মানটা পাইছি এটাকে আমরা কি করব দেখো, 2 বার বর্গ করে দাও তাও পারো, স্কোয়ার আনসার স্কোয়ার আনসার, তাহলে আমরা পাচ্ছি দেখো ইন্টু 27, দেখো ফাইনাল আনসারটা বলে দিচ্ছি 4.08 ইন্টু 10^14। তো এখানে তোরা একক লিখতেও পারোস, নাও লিখতে পারোস। একক যদি লিখো তাহলে লিখতে হবে কি m⁴, আর যদি না লিখলেও চলবে, তাহলে m⁴। তাহলে এটা আমরা কি পাচ্ছি 4.08 ইন্টু 10^14। তো এই অঙ্কে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কিন্তু আমরা অনেক জায়গায় ভুল করছি, অনেকে ঠিকভাবে করছো, অনেকে ভুল করছো। আশা করি এরপর থেকে আর কারো ভুল হবে। দেখি এবার হচ্ছে আমরা এমসিকিউ পার্টটা দেখি। সবসময় খেয়াল করবে এমসিকিউ পার্টে যত শর্টকাটে পারো শর্টকাটগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করবা। হ্যাঁ, প্রথমের দিকে তোমরা করার সময় একটু বুঝে বুঝে করবা পুরোটা, কিন্তু যত দিন যাবে তত চেষ্টা করবা হচ্ছে এমসিকিউ গুলো যেন যত শর্টকাটে করা যায়। এখন দেখি আমরা এই এমসিকিউটা খেয়াল করি। তো এখানে দেওয়া আছে দেখো, আর দ্রাব্যতা দেওয়া আছে। দ্রাব্যতা হচ্ছে কত দেখো, দ্রাব্যতা দেওয়া আছে আমাদের যে tan−1 কত, tan−1 হচ্ছে 4 ইন্টু 10^4। তো এই যৌগটাকে যদি আমরা খেয়াল করে, আমরা যদি এই যৌগটাকে আয়নিত করি কি পাচ্ছি BaSO4। তো এটা দেখে বুঝে যেতে হবে, এটা দ্রাব্যতার গুণফলের সমীকরণ কি হবে এটা বুঝতে হবে। কিন্তু এটা আমি এমনিতে এখানে একটু দেখাচ্ছি, কিন্তু এটার কেএসপি সমান কি হবে Ba2 প্লাস SO4 2 মাইনাস, তাহলে এটা S ইন্টু S S²। এই জিনিসটা কিন্তু দেখে বুঝে ফেলতে হবে তোমাদেরকে, S²। কারণ এটা হচ্ছে কি টাইপের যৌগ দেখো, এটা হচ্ছে AB টাইপের একটা যৌগ। AB টাইপের যৌগের কেএসপি হবে S²। তো S এর মানটা দেওয়া আছে দেখো 4 ইন্টু 10^4, তাহলে 4 ইন্টু 10^4 স্কোয়ার, তাহলে 4 কে বর্গ করলে কত 16 ইন্টু 10^4 কে বর্গ করলে 8, তাহলে 1.6 ইন্টু 10^7। দেখো 1.6 ইন্টু 10^7 কোনটা আছে, 1.6 ইন্টু 10^7। ওকে, তো একদম সহজ কোয়েশ্চেন কিন্তু খেয়াল করো। আচ্ছা, পরের কোয়েশ্চেন যাও। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 32 ইন্টু 10⁹ হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত? একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে। তো দেখো MgOH2 এটা আয়নিত হচ্ছে কিভাবে দেখো, Mg2 প্লাস 2OH মাইনাস, তাহলে এটা আসলে এটা খেয়াল করো 2s, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 2s। এখন দেখো এই যে MgOH2 তোমরা জানো এটা হচ্ছে Ab2 টাইপের যৌগ। তো শর্টকাট চিন্তা করতে হবে কিন্তু আমাদের, KSP সমান কি হবে তাহলে 4s3। Ab2 টাইপের যৌগের KSP কি হবে 4s3, না জানলে একটু শিখে নিবে সবাই 4s3। তাহলে এখান থেকে আমাদের দরকার হচ্ছে s টা বের করতে হবে। তাহলে আমরা s সমান কি লিখতে পারি, s সমান দেখো KSP ডিভাইডেড বাই 4 কিউব রুট। এখন দেখো মানটা বসাও, কিউব রুট KSP এর মান হচ্ছে 32 ইন্টু 10⁹9 ডিভাইডেড বাই হচ্ছে 4। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি ভাগ করি দেখো 8 পাচ্ছি, তাহলে কিউব রুট 8 ইন্টু 10⁹9, তাহলে দেখো 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, আবার 1/3 ইন্টু 10⁹9 তার সাথে 1/3। দেখো এটা ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করতেছি, 2 ইন্টু এটা ভাগ করলে কত 9 কে
3 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ 2 × 10⁻, কত 3 মোলার। তো খেয়াল করো, আমরা S এর মান পেয়ে গেছি। S এর মান হচ্ছে 2 × 10⁻3, অর্থাৎ এটা হচ্ছে দ্রাব্যতা। কিন্তু আমাকে চাইছে কি, চাইছে হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, এই হাইড্রোক্সাইড। তো আমার এখানে দেখো হাইড্রোক্সাইড আছে কত, 2S। তাহলে S যা আছে 2S 2 দ্বারা গুণ করে দাও, তাহলে হাইড্রোক্সাইড কি হবে, খেয়াল করো, হাইড্রোক্সাইড হচ্ছে 2 × 10⁻3, অর্থাৎ 4 × 10⁻3 মোলার। মোলারিটিতে চাইছে, তাহলে 4 × 10⁻3 আমাদের এটা সি আনসার। তাহলে দেখো আমাদেরকে আগে S বের করতে হচ্ছে, এবং S বের করলে হচ্ছে না, হাইড্রোক্সাইড ডাবল আছে, এই জন্য 2 দ্বারা গুণ করতে হবে। অনেকে কিন্তু S বের করে ওটা বসায় দিচ্ছে, হচ্ছে না। আচ্ছা, এবার এটা খেয়াল করো, এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। আমরা জানি দেখো, আমরা যদি দেখি এখানে আছে হচ্ছে তোমার যে 80 গ্রাম সমুদ্রের পানি। খেয়াল করো, 80 গ্রাম সমুদ্রের পানি, সমুদ্রের পানিতে লবণও আছে এবং হচ্ছে পানিও আছে। কিন্তু যখন আমি বাষ্পীভূত করব, তখন যে অংশটা পাবো, এই অংশটা হচ্ছে কি, যেটা বাষ্পীভূত করার পর পাবো সেটা হচ্ছে দ্রব। বাষ্পীভূত করার পর যেটুকু অংশ পাবো সেটা হচ্ছে দ্রব, আর বাষ্পীভূত যে অংশটা হয়ে গেছে সেটা হচ্ছে দ্রাবক। তাহলে আমরা যদি খেয়াল করে দেখো, যেটুকু পাওয়া গেল, তাহলে দ্রব সমান কত, 20। তাহলে দ্রাবক কতটুকু আছে, যতটুকু বাষ্পীভূত হয়ে গেছে, 80 - 20, অর্থাৎ 60 গ্রাম। তাহলে দেখো, সুতরাং আমাদের দ্রাব্যতা কি হবে, S দ্রবের ভর 20 × 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর 60। তাহলে ভাগ করো, হচ্ছে 2000 ভাগ 60, কাটো 3, 100কে যদি 3 দ্বারা ভাগ করো, তোমরা সবাই জানো 33.33 গ্রাম, গ্রাম পার 100 গ্রাম, গ্রাম পার 100 গ্রাম একক। ওকে, তাহলে 33.33, একদম সহজ। এটা কিন্তু ভর্তি পরীক্ষাতেও আসে পরীক্ষায় তোমার। আচ্ছা, এবার আসি, দেখো 50 ডিগ্রি সেলসিয়াস এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা যৌগের দ্রাব্যতা হচ্ছে 30 এবং 60। দেখো এটা 50 তে হচ্ছে 30 আর 80 তে হচ্ছে কত, 60। এখন 80 থেকে যদি আমি 80 গ্রাম দ্রবণকে যদি 50-এ নামায় আনি, কি পরিমাণ পদক্ষেপ পড়বে, এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের রিটেনও ছিল। আমরা সেটা মূল নিয়মে করছি, কিন্তু এখানে আমরা আর মূল নিয়মে করবো না, এখানে আমরা শর্টকাটে করবো। তো খেয়াল করো, 80 ডিগ্রি সেলসিয়াসে, খেয়াল করো 80 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে কত, আর দ্রাব্যতা হচ্ছে 60 তোমার। তাহলে 60 মানে কি, দ্রাবক কতটুকু, অর্থাৎ 100-র মধ্যে 60 আছে, তো অর্থাৎ দ্রব আছে কত, 60। তো সুতরাং দ্রবণ 160 গ্রাম। এটা একটু খেয়াল করি সবাই, দ্রাব্যতা 60 বলতে বোঝাচ্ছি 100 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব থাকবে, তাহলে টোটাল দ্রবণ হবে কত, 160। তো এখন খেয়াল করো, এই জিনিসটা যদি আমরা, এই সেম জিনিসটা যদি আমরা চিন্তা করি, হচ্ছে তোমার 50 ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি চিন্তা করি, 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা বলা হচ্ছে ধরো 30, আর তাহলে দ্রাবক হবে কত, 100। তাহলে দ্রবণ, সরি এটা দ্রাবক, আর দ্রব হচ্ছে কত, 30, আর দ্রবণ হচ্ছে কত, 130 গ্রাম। আচ্ছা, খেয়াল করো, তাহলে খুবই সিম্পল, যে এইটাকে যখন এখানে আনা হচ্ছে, তাহলে যে পার্থক্য যতটুকু, অতটুকু পদক্ষেপ পড়বে। তাহলে পদক্ষেপ পড়বে কিন্তু দেখো, এখানে 160, এখানে কত, 130, তাহলে বাকি যে 30 গ্রাম আছে এটা পদক্ষেপ পড়বে। এখন ঐকিক নিয়মটা খেয়াল করো, তোমাকে যার পরিমাণ দেওয়া থাকবে তাকে দিয়ে ঐকিক নিয়ম করবা। তুমি খেয়াল করবা, কিছু কিছু প্রশ্নে তোমাকে এই যে দ্রবণ দেওয়া থাকবে, তাহলে এই দ্রবণটাকে নিয়ে ঐকিক নিয়ম হবে। আর কিছু কিছু প্রশ্নে দেখবা দ্রাবক দেওয়া থাকবে, তখন এই দ্রাবক 100-কে নিয়ে ঐকিক নিয়ম হবে। যেহেতু আমার প্রশ্নে দ্রবণ দেওয়া আছে, আমি দ্রবণকে নিয়ে ঐকিক নিয়ম করব। কিরকম দেখো, দ্রবণ 160 গ্রাম হলে পদক্ষেপ কত, সমান 30 গ্রাম। তাহলে দ্রবণ 1 গ্রাম হলে দ্রবণ কত, প্রশ্নে কত দেওয়া আছে দেখো, 80 গ্রাম, 80 গ্রাম হলে পদক্ষেপ। তাহলে যদি 30 × 80 ডিভাইডেড বাই 160, এটা কাটলে 2, এটা কাটলে 15, অর্থাৎ 15 গ্রাম পড়বে। দেখো কত, 15 গ্রাম পদক্ষেপ পড়বে, 15 গ্রাম। ওকে,
আচ্ছা আমরা একটু 5 নম্বর কোয়েশ্চেন, যে এটা খুবই সহজ কোয়েশ্চেন। দেখো আমার এখানে দেখো পানি যেটা আছে এটা হচ্ছে দ্রাবক, দ্রাবক তাহলে দেখো দ্রাবক হচ্ছে কত, দ্রাবক হচ্ছে 200 ml। তো পানির ক্ষেত্রে 200 ml 200 গ্রাম লেখা যায়, খুব সহজ। এই যে ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে দ্রবক, তাহলে দ্রব হচ্ছে কত দেখো 0.5 মোল, 0.5 মোল। দেখো মোলকে গ্রামে নিতে হয়, তাহলে মোলকে গ্রাম 0.5 ইন্টু আণবিক ভর, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আশা করি সবাই জানো, তাহলে 50 গ্রাম। সো দ্রাব্যতা এস ইকুয়াল দ্রবের ভর 50 ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর হচ্ছে কত 200, এটা কাটো 2 দিয়ে 50 করে 25, অর্থাৎ 25। দেখো খুব দুইটাই দেখো, একটা ml এ দেওয়া আছে, এটাকে আমরা যত ml তত গ্রাম, একটা মূলে দেওয়া আছে আণবিক ভর দ্বারা গুণ করে সেটাকে গ্রামে নিয়ে যাব। এবার আমাদের যে কনভেনশনাল সূত্র আছে সেই সূত্রে চলে যাব। ওকে, আচ্ছা এবার দেখো একটা বড় একটা ম্যাথ, এটা ইঞ্জিনিয়ারিং এ আসছিল এরকম একটা ম্যাথ। তো দেখো এই ধরনের অঙ্কে আমাদেরকে যে কাজটা করতে হয় উভয় তাপমাত্রায় দ্রব বের করতে হবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমরা বারবার করে বলতেছি উভয় তাপমাত্রায় দ্রব লাগবে। তো দেখো এই যে 100, খেয়াল করো তোমরা যে আমরা যদি দেখি এই যে 150 গ্রাম ফুটন্ত পানি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার দ্রাবক, এটা দ্রাবক। এখন দেখো এই যে 96 গ্রাম লেড নাইট্রেট এটা হচ্ছে দ্রব, তাহলে একটা দ্রব তোমাকে দেওয়া আছে। এবার বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা 56, প্রস্তুতকৃত দ্রবণকে 30-এ আনা হলে, শীতল করা হলে, আগেরটা হাই টেম্পারেচার ছিল, উত্তপ্ত অবস্থা ছিল, শীতল করতেছি, তাহলে কতটুকু পৃথক হবে। তাহলে একটা তো উত্তপ্ত অবস্থায় আমি দ্রব কতটুকু আছে জানি 96, আমি যদি শীতল অবস্থায় দ্রব বের করতে পারি তাহলে কাজ হয়ে যাবে। এবং উভয় ক্ষেত্রে দ্রাবক সমান, দেখো এই যে 150 গ্রাম দ্রাবক এটা কিন্তু শীতল অবস্থায় যা উত্তপ্ত অবস্থায় সেম। দেখো আমরা সবসময় বলতেছি এই ধরনের অঙ্কে উভয় ক্ষেত্রে দ্রাবক সেম, এই কথাটা কিন্তু বলছি। তাহলে উত্তপ্ত অবস্থায় দ্রাবক যদি 150 হয়, শীতল অবস্থায় দ্রাবক কত হবে 150 হবে। তাহলে দেখো শীতল অবস্থায় দ্রব সমান x হলে S ইকুয়াল, তাহলে খেয়াল করো x ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রাবক, তাহলে দেখো S এর মান দেওয়া আছে 56, দ্রাবক কত দেখো, দ্রাবক হচ্ছে 150, আচ্ছা দ্রাবক হচ্ছে 150 আর x ইন্টু 100, সুতরাং x ইকুয়াল 56 ইন্টু 150 ডিভাইডেড বাই 100, তো আমরা পাচ্ছি হচ্ছে, এটা যদি ভাগ করো খেয়াল করো 56 ইন্টু 150 ভাগ 100 84 গ্রাম। তাহলে দেখো হয়ে গেল, আমার উত্তপ্ত অবস্থায় দ্রব ছিল 96, শীতল অবস্থায় দ্রব হচ্ছে 84, বাকিটা হচ্ছে অদক্ষেপ পড়বে। তাহলে 96 থেকে 84 বিয়োগ করো, 96 মাইনাস 84 সমান 12 গ্রাম, অর্থাৎ 12 গ্রাম অদক্ষেপ পড়বে, 12 গ্রামের অদক্ষেপ পড়বে। ওকে, আচ্ছা আমরা এবার 7 নাম্বার যাই, এটা খুবই সহজ। দেখো এটা কি, এটা হচ্ছে সিলভার অক্সালেট। এই অক্সালেটে দেখো আমরা এটাকে আমরা বলতে পারি দেখো A2B টাইপের একটা যৌগ, আমরা জানি A2B AB2 বা A2B হলে কি হয় 4s³ হয়। তাও তো তোমরা যদি এটা দেখতে চাও সিলভার অক্সালেট কিভাবে আইন নিতে হবে, 2Ag প্লাস অক্সালেট আয়ন দ্বিযোজিক, দেখো তাহলে এটা যদি 2s হয় এটা s হবে, সোKsp সমান Ag প্লাস স্কয়ার C2O4 2 মাইনাস, খেয়াল করো 2s স্কয়ার ইন্টু s, তাহলে 4s স্কয়ার ইন্টু s, দ্যাট মিনস 4s³ আমরা পাচ্ছি, সো 4s³। তো এই ধরনের অনেকগুলো আছে, তোমরা কিন্তু সবগুলো প্র্যাকটিস করবা, A2B3 AB2 A2B AB3 A3B AB এই টাইপের যত, দেখো এটা আমরা জানি কত, এই যে একটু আগে করলাম, এটা হচ্ছে কত 4s³ হবে, এটা হচ্ছে 27s⁴ হবে, আর এটা s²। এই চারটা একটু মনে রাখবা, এই কিছু ব্যতিক্রম আছে সেগুলো আলাদাভাবে প্র্যাকটিস করে নিতে হবে আর কি। ওকে,
আচ্ছা, এবার দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল হচ্ছে 2 × 10⁻11। দ্রবণের পিএইচ 10 হলে তাতে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা মোল পার লিটার এককে কত? তো দেখো পিএইচ 10, পিএইচ এর মান দেওয়া আছে। তো যেহেতু এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা দেখতে পাচ্ছি MgOH2, আই নিতে হলে কি হবে Mg2+ 2OH-, তো এটার কেএসপি কি হবে? কেএসপি হচ্ছে আয়নের ঘনমাত্রার গুণফল, আয়নের ঘনমাত্রার গুণফল। তো এখন দেখো এই ম্যাগনেসিয়াম বের করতে হবে, কেএসপিও দেওয়া আছে, ওএইচটা লাগবে, তাহলে পিএইচ থেকে আমি ওএইচ বের করব। তো আমরা একটা পিএইচ এর একটা সম্পর্ক সবাই এসএসসি তো পড়ে আসছো, হয়তো এখানেও পড়বা, অনেক বেশি করে পড়বা 4th চ্যাপ্টারে। এখানে যদি দেখি তাহলে আমার পিওএইচ হচ্ছে কত? 14 - পিএইচ। তো পিএইচ যদি 10 হয় 14 - 10 = 4। তো আমরা জানি OH মাইনাসের একটা ফর্মুলা আছে 10⁻⁻⁻ POH। H প্লাস সমান হচ্ছে 10⁻⁻ PH আর OH মাইনাস সমান হচ্ছে 10⁻⁻ POH। তাহলে এখানে দেখো 10⁻⁻4 পেয়ে গেছি, এই যে এটা পেয়ে গেছি। তাহলে এবার দেখো কেএসপি 2 × 10⁻11 ম্যাগনেসিয়াম, এটা বের করব, আর এটা হচ্ছে কত? 10⁻4 স্কয়ার। তাহলে 2 × 10⁻, কত? 11 Mg2+, এটা কত? 10⁻, এটা স্কয়ার করলে 10⁻8 হয়ে যাবে। 10⁻4 স্কয়ার সমান 10⁻8। এবার ভাগ করো, এটা বামে রেখে 2 × 10⁻11 10⁻8, তাহলে আমরা পাচ্ছি 2 × 10⁻11 + 8, তাহলে 2 × 10⁻3 মোলার। আছে কিনা দেখো অপশনে 2 × 10⁻3। অর্থাৎ দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল যদি এত হয়, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা হবে 2 × 10⁻3। ওকে, এবার দেখো X2Y3 লবণের দ্রাব্যতার গুণফলের একক। তাহলে তোমরা জানো এটা হচ্ছে কি, দেখো A2B3 টাইপের একটা যৌগ। তাহলে এটার কেএসপি X2Y3 এর কেএসপি হবে কি? দেখো কেএসপি হবে 108s⁵। তাহলে দেখো ঘনমাত্রাকে কয়বার গুণ করা লাগতেছে? 5 বার। তাহলে দেখো ঘনমাত্রার একক হচ্ছে কি? মোল পার লিটার টু দি পাওয়ার 5। তাহলে আমরা লিখতে পারি মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5, মোল টু দি পাওয়ার 5। দেখো ঘনমাত্রার উপর পাওয়ার যত, মোল পার লিটারের উপর তত পাওয়ার হবে। তাহলে আমরা এখানে মোল টু দি, দেখো 5 এ ভর্তি, তাহলে দেখতে হবে মোল টু দি 5 লিটার টু দি 5 না, লিটার ইনভার্স 5। দেখো মোল টু দি পাওয়ার লিটার ইনভার্স 5। ওকে, আচ্ছা লাস্টেরটা সবচেয়ে সহজ। দেখো 75 গ্রাম দ্রব আছে, তাহলে দ্রব 75, এটা হচ্ছে কি? দেখো দ্রবণ, এটা দ্রবণ, তাহলে স্বাভাবিকভাবে দ্রাবক কত হবে? সবাই জানো, দ্রবণ থেকে এই দ্রবটা বিয়োগ করে দিব, তাহলে 150 গ্রাম দ্রাবক পাচ্ছি। তাহলে দ্রাব্যতার যে ফর্মুলা এতক্ষণ ধরে আমরা করে আসতেছি, দ্রবের ভর, দ্রবের ভর হচ্ছে কত? 75 × 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর হচ্ছে 150। তাহলে এটা ভাগ করলে আমরা 2 দ্বারা, এটা ভাগ করলে কত? 50, অর্থাৎ আমরা 50 পাচ্ছি। তাহলে দ্রাব্যতা হবে কত? 50। তাহলে দেখো আমাদের যে রিটেন এবং এমসিকিউতে দেখো আমরা দ্রাব্যতার পুরো অংশটা না, সংক্ষিপ্ত একটা অংশ থেকে অনেকগুলো প্রশ্ন হইতে পারে এবং সেখানে তোমরা অনেক জায়গায় ভুল করতে পারো। এই জন্য যত বেশি পরীক্ষা দিবা তত বেশি হচ্ছে তোমাদের কনফিডেন্স বাড়বে, বেশি বেশি পরীক্ষা দিবা এবং একটু চেষ্টা করবো হচ্ছে কঠিন প্রশ্নে পরীক্ষা দিতে, যেন কনফিডেন্সটা আরো বেশি হয়। নাম্বার ফ্যাক্ট না, নাম্বার কম আসতেই পারে, কিন্তু গ্রাজুয়ালি তোমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে ফাইনাল পরীক্ষায় যেন তোমার কোনো ভুল না হয় এবং তুমি যেন কনফিডেন্সের সহিত যতগুলো প্রশ্ন আসবে সেগুলো আনসার করে আসতে পারো। থ্যাংক ইউ সবাইকে।